আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হুসাইন। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে রেমালের তাণ্ডবের ক্ষয়ক্ষতির চিহ্ন। মোংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় রেমালের ভয়াবহ তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগরের গাবরা ইউনিয়নে রাতভর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বরগুনায় তলিয়ে গেছে ২৭ গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সুন্দরবনে ২ ঘন্টা ধরে চলা রেমালের তাণ্ডবে দুবলা, কটকা, কচিখালী ও হিরন পয়েন্ট এলাকা ৭ থেকে ৮ ফুট পানির নিচে তলিয়ে গেছে। দুবলার অস্থায়ী সুটকিপল্লির কাঁচা ঘর সহ কয়েকটি বন অফিস ও টহল ফাঁড়ির রান্নাঘর সহ অফিসের টিনের চালা উড়ে গেছে। এছাড়াও সুন্দরবনের বিভিন্ন বন অফিস এলাকায় কর্মকর্তা ও বন্যপ্রাণীদের মিঠা পানির একমাত্র উৎস পুকুরগুলো জলোচ্ছ্বাসের লোনা পানিতে তলিয়ে গেছে। বনের গাছপালারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে ঘূর্ণিঝড় রেমাল প্রবল শক্তি নিয়ে উপকূলে আঘাত হানে। ১১১ কিলোমিটার বেগের ঝোড়ো বাতাসে লণ্ডভণ্ড হয় উপকূলীয় এলাকা। ঝড়ের তাণ্ডবে ৩ জেলায় মৃত্যু হয়েছে শিশুসহ ৪ জনের। এদিকে বন্ধ আছে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল রুটের অভ্যন্তরীণ নৌ ও বিমান চলাচল। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ঘূর্ণিঝড় রেমাল সাতক্ষীরায় কতটুকু আঘাত এনেছে, এর সর্বশেষ ক্ষয়ক্ষতির কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। মালিয়া, আসলে ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতির বিষয়টি, আমরা সাতক্ষীরাতে গাছপালা ভেঙে যাওয়া, বাড়িঘর কিছুটা ভেঙে যাওয়া এমনকি খবরই আমরা পেয়েছি। যেহেতু শহর রক্ষা যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো ভেঙে না যাওয়ার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা কিছুটা কম। তবে ঘূর্ণিঝড়ের যে পরবর্তী যে পরিস্থিতি, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে চলে যায় পরের দিনের আবহাওয়া কিন্তু অনেকটাই ভালো হতে শুরু করে, কিন্তু এইবারের পরিস্থিতিটা কিন্তু কিছুটা ভিন্ন। এখনও কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন সাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে। জোয়ারের সময় এখন সাগর উত্তাল, কোনো ধরনের মাছ ধরার ট্রলার, নৌকা কোনো কিছুই কিন্তু চলাচল করছে না। এবং এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে যেটি কথা বলে আমরা জানতে পারলাম যে বিগত ঝড়গুলোতে কিন্তু পরের দিনের আবহাওয়া তারা বলেন যে মোটামুটিভাবে বৃষ্টি হয় বা বৃষ্টি কমে যায়, কিন্তু আজকে কিন্তু এখানে একেবারে ভিন্ন পরিস্থিতি। যতক্ষণ বাড়ছে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, বাতাসের গতি কিন্তু আমরা দেখছি বেশ ভালো মতোই গতিতে বাতাস বয়ে যাচ্ছে এবং ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এবং এই ঝড়ের কিন্তু পূর্বাভাসে কিন্তু বলাই হয়েছিল যে আপনার পরবর্তী 2 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু সেই বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। তবে শহর রক্ষা বাঁধগুলো টিকে যাওয়ায় কিন্তু এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ তেমন কি হয়নি। সাধারণ মানুষ বলছেন যে এই যে শহর রক্ষা বাঁধগুলো ঠিক থাকলে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা অনেকটাই কমে যায়। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী কাজী সাইদ। সাইদ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের কি অবস্থা দেখতে পাচ্ছেন আর ক্ষয়ক্ষতির কি চিত্র দেখছেন জানাবেন। এখনো কিন্তু অডিও লাইনগুলো বন্ধ করে দেন, ব্যাগটা কম করে দেন। আর বাতাস এখন কমতে বাতাস রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কমতে বাতাস রয়েছে। আর এছাড়া নিম্ন অঞ্চল কিন্তু সমস্ত অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গেছে, অঞ্চল প্লাবিত হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায়
কারণ কিন্তু তালা কিন্তু আসলে উঠে গেছে। বলা যায় যে আসলে প্রচুর পরিমাণে ক্ষতি করছে, যদিও মূল আঘাতটি কুয়াকাটা উপজেলায় আমলে আসবে। তারপরে ঢাকার যে চাপ এত বেশি যে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। ঘূর্ণিঝড় রেমলের কারণে যেই ঘটনাটি ঘটছে সারা দেশে, বরিশালেও তার ব্যতিক্রম নয়। আমরা যে তথ্যটি আজকে সদ্য পেয়েছি, কিছুক্ষণ আগে বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল শহরে 2 জন এবং বাখেরগঞ্জে গাছ পড়ে 1 জন নিহতর ঘটনা রয়েছে। এছাড়াও বরিশালের যেই আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ধীরে ধীরে আশ্রয়ণ সেবাদার্থী কিন্তু বাড়ছে, এবং এই বাড়ার কারণে এখন পর্যন্ত প্রায় 27,000 লোক কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যেখানে গাছ পড়েছে, তাছাড়া বিদ্যুতের তার খুঁটি উপরে পড়েছে, সেখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যারা বাহিনী রয়েছে তারা কাজ করবে। যেহেতু বৃষ্টি চলছে, এই বৃষ্টি কিছুটা কমলেই এই কার্যক্রম শুরু হবে। তো আপনাকে একটু জানাতে চাই, বরিশালের যে অন্যান্য উপজেলাগুলোতে রয়েছে সেখানের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, কারণ সেখানেও পানি উঠে ভরে গিয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছি, ইতিমধ্যে নদীবেষ্টিত যে উপজেলাগুলো সেখানের অবস্থা কিন্তু খুবই দুর্বিষহ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই সড়কটি, এখানেও কিন্তু ভেঙে চুরে একদম একাকার হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে, প্রচুর পরিমাণে বাতাসও বইছে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে বিপদসীমার উপরে কিন্তু পানি উঠে গিয়েছে। যেহেতু 2.14 মিলিমিটার পানি সেন্টিমিটার পানি বিপদসীমা, সেখানে কিন্তু 2.26, অর্থাৎ সেখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সকালে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, বরিশালে কিন্তু প্রায় 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি তথ্য আমাদের আবহাওয়া অফিস দিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বারবারই বলে যাচ্ছেন যে বৃষ্টির যদি প্রবণতা কমতে আরও সময় লাগবে, কমার পরপরই হয়তোবা তারা বুঝতে পারবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। যেহেতু তারা 24,000 জিও ব্যাগ ইতিমধ্যে প্রস্তুত করেছে, নদী এবং তীরবর্তী এলাকা যেসব জায়গায় তীব্র ভাঙন দেখা দিবে সেখানে এই সব জিও ব্যাগ ফেলে মানুষের চলাচল উপযোগী যেন করতে পারে। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম, কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ বলছেন যে ধান কাটা প্রায় শেষ, যে ধান আছে সে ধানে আসলে কৃষকের যে ক্ষতিটা হবে হয়তোবা সরকারের প্রণোদনায় কিছুটা ক্ষতি উঠতে পারবে। তবে মৎস্য চাষিরা কিন্তু খুবই বিপাকে পড়েছে, তার কারণ প্রতিটি পুকুর ভরে গিয়ে নদী এই পানিতে, বন্যার পানিতে মাছ বের হয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে বরিশালে হতাহত 3 জনের তথ্য পেয়েছি, হয়তোবা দিনের চেষ্টায় আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল বরিশাল থেকে আমার কাছে গোটা তথ্য। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। ঘূর্ণিঝড় রেমাল সকালে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে যশোর ও তার নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিচালক আজিজুর রহমান। তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। পায়রা ও মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, কক্সবাজার ও চট্টগ্রামকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলছে আবহাওয়া অধিদপ্তর। একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে। এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরো অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোররাত থেকেই রাজধানী ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বইছে দমকা বাতাস। এতে করে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবীরা। একে তো বৃষ্টি, তার মধ্যে সকাল থেকেই গণপরিবহনেরও সংখ্যাও তুলনামূলক কম থাকায় কর্মস্থলে যেতে পড়তে হচ্ছে নানা অসুবিধা। এছাড়া কারওয়ান বাজারে কাঁচা বাজারের পাইকারি সবজি ক্রেতা বিক্রেতাদেরও বেগ পেতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে মালামাল বহন করতে দেখা গেছে তাদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে 200 থেকে 300 মিলিলিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির জন্য এই যে এখন যাওয়া দেরি হচ্ছে, যখন অল্প একটু বৃষ্টি হয় তখনই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। যতবারই ঠিক করে ড্রেন ততবারই এই পানি এখানে জমে। বৃষ্টির সময় নইলেই অনেক পানি জমে যায় এখানে আর কি, ঘর থেকে বের হওয়া যায় না। বারবার শুনতেছি ঠিক করবে, কিন্তু ঠিক তো হচ্ছে না। দর্শক, রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় আছেন সহকর্মী বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, রেমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন রাজধানীতে, জানাবেন আমাদের। রেমালের বেশ প্রভাব পড়েছে মালিহা। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছি, দেখছি যে বৃষ্টি একেবারেই থামেনি। কখনো বৃষ্টি জোরে হচ্ছে, আবার কখনো ধীরে হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আসলে এই বৃষ্টিপাত হচ্ছে। আর এই প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। আমি কাজীপাড়া এই মুহূর্তে ঠিক মেট্রো রেলের যে স্টেশন রয়েছে তার নিচে রয়েছি। দেখছেন যে রাস্তায় কি পরিমাণ পানি জমে গিয়েছে, যেখানে শিশুরা জলকেলি করছেন এই পানিতে নেমে। বিশেষ করে আমরা দেখছি যে অনেক সময় যে সিএনজি অটোরিকশাগুলো রয়েছে সেগুলো এই পানিতে বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়াও মিরপুরের কালশি এলাকা, বিভিন্ন অলিগলিতে পানি উঠেছে। এলাকাবাসীর সাথে কথা বলছেন যে তারা বলছেন একটু বৃষ্টিতে আসলে এসব এলাকায় পানি জমে যায়। রেমালের এই বৃষ্টিপাতের কারণে যেহেতু ভোররাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যে কারণে বিভিন্ন এলাকায় এভাবে জলাবদ্ধতার তৈরি হয়েছে। যারা কাজের সন্ধানে বেরিয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বিপাকে রয়েছেন এই বৃষ্টির কারণে। তো এই ভোগান্তির মধ্যে দিয়ে কিছুটা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যেহেতু 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টি হবে রেমালের প্রভাবে। আমরা এরই মধ্যেই জেনেছি যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি কোথাও কোথাও হয়েছে। এখনও বৃষ্টিপাত হচ্ছে, এর পরিমাণ হয়তো আরও বাড়বে। তো যেসব জায়গায় পানি জমেছে সিটি কর্পোরেশনের লোকজন চেষ্টা করছেন বৃষ্টির এই পানি নামানোর জন্য, কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো না থাকার কারণে আসলে এই পানি অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি করছে। এই জন্য মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। তো বৃষ্টি কমে গেলে হয়তো ধীরে ধীরে এই পানি নেমে যাবে, সাথে সাথে মানুষের ভোগান্তিও কিছুটা কমবে। মালিহা, ধন্যবাদ আপনাকে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল আঘাত হেনেছে ভারতের পশ্চিমবঙ্গেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ায় কলকাতায় দেয়াল ধসে একজন নিহতের খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতায় সোমবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের 8 জেলায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া অফিসের তরফে বলা হয়, কলকাতায় বজ্রসহ বৃষ্টিও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপ সামনে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। আগামী 8 জুন এই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করবে টাইগার্সরা। তার আগে এই মাঠে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে আগামীকাল ও 1 জুন ভারতের বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব-শান্তরা। এদিকে বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে প্রথম 2 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে লাল সবুজের ছেলেরা। তবে শেষ ম্যাচে জয় নিয়ে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।